আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ৭ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? এই মাসে তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা। ইতিমধ্যে একজন শিক্ষার্থী কমেন্ট সেকশনে জানিয়েছো যে কেমিস্ট্রি দশম অধ্যায়ের উপর একটা ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে আমি মূলত কেমিস্ট্রির দশম অধ্যায় খনিজ সম্পদ, ধাতু, অধাতু এটার উপর একটা ক্লাস দিব। তো তোমাদের প্রি-টেস্টের জন্য কিন্তু কেমিস্ট্রির এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিশেষ করে ধাতু নিষ্কাশন এবং স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি এগুলো বেশি আসে। ঠিক আছে, তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করো। আজকে আমি ইনশাল্লাহ এটার উপর একটা সেরা ক্লাস হতে যাচ্ছে। তো ক্লাসটা সবাই শুরু থেকে মনোযোগ সহকারে দেখো, এখানে অনেক কিছু তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো আমরা যদি একটু টপিকস গুলো দেখি আমাদের, দেখো আমাদের এই অধ্যায়টাতে মূলত খনিজ, আকরিক, ধাতু নিষ্কাশনের যে বিভিন্ন ধাপ, এরপরে আমাদের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, জিঙ্ক ধাতু নিষ্কাশন, আয়রন ধাতু নিষ্কাশন। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা আছে কপার ধাতু নিষ্কাশন এবং স্ট্রেসের প্রস্তুতি। এই টপিকস গুলো আমাদেরকে ভালোভাবে একটু জানতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে খনিজ সম্পর্কে আলোচনা করব। দেখো আমাদের প্রয়োজনীয় ধাতু বলো, অধাতু বলো, উপধাতু বা এদের যে যৌগসমূহ আমরা মাটি, পানি কিংবা বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করি। এখন দেখো এই মাটি, পানি কিংবা বায়ুমণ্ডলের যে অংশ থেকে আমরা এই যে ধাতু, অধাতু, উপধাতু বা এদের যৌগসমূহ সংগ্রহ করি, তো ওই অংশটাকে আমরা মূলত খনিজ বলে থাকি। ঠিক আছে, তা আমরা এভাবে বলতে পারি যে খনিজটাকে আমরা এভাবে বলতে পারি মাটি, এই যে মাটি, পানি কিংবা কিংবা বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের যে অংশ হতে, যে অংশ হতে যে অংশ হতে ঠিক আছে, যে অংশ হতে ধাতু, হ্যাঁ, অধাতু, তারপর ধরো অপধাতু বা এদের যৌগসমূহ সংগ্রহ করা হয়, তাকে খনিজ বলে, যেটাকে আমরা মিনারেলস বলে থাকি আর কি, খনিজ বলে। আর যে সকল অঞ্চল থেকে খনিজ সংগ্রহ করা হয় সে সকল অঞ্চলগুলোকে বলা হয় খনি। ঠিক আছে, যে সকল অঞ্চল থেকে খনিজ সংগ্রহ করা হয় সে সকল অঞ্চলগুলোকে বলা হয় খনি। ঠিক আছে, এখন দেখো এই খনিজ তোমার কঠিন হতে পারে, কঠিন খনিজ হতে পারে, তারপর ধরো তরল হতে পারে, তারপর ধরো গ্যাসীয় হতে পারে। তো কঠিনের মধ্যে আমি যদি বলি বিভিন্ন ধাতুর, যেমন আয়রন বা, ঠিক আছে, আয়রন বা কপার ধাতুর খনিজ, ঠিক আছে, এদের খনিজ। বা তরলের মধ্যে যদি বলি পেট্রোলিয়াম, হ্যাঁ, তরল খনিজ বলে পেট্রোলিয়াম বা খনিজ তেল, পাথরের তেল। গ্যাসের মধ্যে যদি বলি প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস এগুলো হলো খনিজ। তো আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস খুবই গুরুত্বপূর্ণ একটা খনিজ। এটা দিয়ে আমাদের বিভিন্ন জ্বালানি বলো, শিল্প কলকারখানা, তারপর বিদ্যুৎ উৎপাদনে কিন্তু এই প্রাকৃতিক গ্যাসটা কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, এই খনিজটা ব্যবহার করা হয়। তো এখন আর পেট্রোলিয়ামটা সাধারণত দেখবে মধ্যপ্রাচ্যে বেশি থাকে। আর তোমার আমাদের যে হীরার খনিজ বলো, স্বর্ণের খনিজ গুলো মূলত আফ্রিকাতে পাওয়া যায়। ঠিক আছে, যে অঞ্চলগুলোতে পাওয়া যায় এগুলোকে খনি বলা হয় আর কি। তো এখন আমি তোমাকে বলি এই কঠিন, তরল, গ্যাসীয় খনিজ সমূহকে একত্রে বলা হয় খনিজ সম্পদ। কি বলা হয়? খনিজ সম্পদ। এখানে দুইটা বিষয় আছে, একটা খনিজ আর একটা খনিজ সম্পদ। তাহলে কঠিন, তরল, গ্যাসীয় খনিজ পদার্থ সমূহকে একত্রে খনিজ সম্পদ বলা হয়। তাহলে কঠিন বলো, তরল বলো, গ্যাসীয়, এই সব খনিজকে আমরা একত্রে কি বলি? খনিজ সম্পদ বলে থাকি। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? তো আমাদের এই খনিজ সম্পদ যদি আমরা আলোচনা করি, তো আমাদের প্রথমে একটা জিনিস আলোচনা করতে হবে, সেটা হলো ভূত্বক। ঠিক আছে, মানে আমাদের মাটির উপরিভাগ যেটা,
ঠিক আছে, মানে পৃষ্ঠভাগ যেটা, মানে ভূপৃষ্ঠের যে উপরিভাগ অংশটা যেটাকে আমরা ভূত্বক বলি। এখানে কি কি উপাদানগুলো আছে এগুলো আমাদের একটু জানতে হবে, এখানে একটু ঝাপসা আছে। আমি তোমাদেরকে একটা শর্টকাটে ট্রিক শিখিয়ে দিচ্ছি এগুলো মনে রাখার। দেখো ট্রিক্সটা কি আমি বলি, এই যে 2 2 3 3 4 5, দেখো 2 2 3 3 4 5, ঠিক আছে, 2 2 3 3 4 5। অন্যান্য অন্যান্য মেঘকে, এই যে অন্যান্য মেঘকে না কে না কে ফিরে এলো, ফিরে এলো 8.4। এই একটু এটা হচ্ছে এই তুমি কয়েকবার পড়লে হয়ে যাবে। 2 2 3 3 4 5, 2 2 3 3 4 5, 2 2 3 3 4 5। অন্যান্য মেঘকে নাকে ফিরে এলো 8.4, ঠিক আছে, অন্যান্য মেঘকে নাকে ফিরে এলো 8.4, ঠিক আছে। অন্যান্য অন্যান্য কি বললাম, অন্যান্য মেঘকে না কে ফিরে এলো 8.4, 2 2 3 3 4 5। অন্যান্য মেঘকে নাকে ফিরে এলো 8.4। তাহলে অন্যান্য তার মানে আমাদের ভূত্বকের অন্যান্য যে পদার্থগুলো থাকে এটা হলো 2%। হ্যাঁ, ম্যাগ মানে হলো ম্যাগনেসিয়াম, ম্যাগ মানে হলো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হলো তোমার 2%, ঠিক আছে, যেহেতু 2 2, ঠিক আছে, 2 2 অন্যান্য মেঘ। তারপর কে তে হলো একদম কে তে হলো ক্যালিয়াম যেটাকে আমরা পটাশিয়াম বলে থাকি, তো এটা হলো 3%, ঠিক আছে। এরপরে নাতে হলো Na মানে সোডিয়াম যেটা হলো 3%, ঠিক আছে। এরপরে কে তে ক্যালসিয়াম, কে তে হলো ক্যালসিয়াম, ক্যালসিয়াম হলো তোমার কত পার্সেন্ট, 4%। এবং আমাদের ফিরেতে হলো ফেরাম বা আয়রন যেটা হলো আমাদের 5%, ঠিক আছে। মানে ভূত্বকে এই উপাদানগুলোর শতকরা অংশ যদি আমি হিসাব করি, আমাদের অন্যান্য আছে 2%, ম্যাগনেসিয়াম 2%, ক্যালিয়াম বা পটাশিয়াম 3%, সোডিয়াম 3%, ক্যালসিয়াম 4%, আয়রন হলো 5%, এলো 8.5, এলো বলতে অ্যালুমিনিয়াম হলো 8.4%, ঠিক আছে। তাহলে কি বললাম, 2 2 3 3 4 5, ঠিক আছে, অন্যান্য মেঘকে নাকে ফিরে এলো 8.4, ঠিক আছে। ওকে, এটা এখন এরপরে বাকি যেটা আছে সেটা হলো ওসি 46 27, ওসি 46 27, ওসি 46 27, ওসি 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 ওসি। অক্সিজেন 46%, সিলিকন 27%, ওসি 46 27। এগুলো হলো মোটামুটি আমাদের ভূত্বকের উপাদান, এগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 2 2 3 3 4 5, অন্যান্য মেঘকে নাকে ফিরে এলো 8.4, ঠিক আছে। তো এভাবে তোমরা একটু মনে রাখতে পারো শর্টকাটে। ওকে, ওসি 46 27। তো এটা হলো আমাদের ভূত্বকের উপাদান, এগুলো এমসিকিউর জন্য দরকার হবে, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি, এরপর আমাদের দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, সেটা হলো একটা শিলা। দেখো শিলা একটু বলি তোমাদের, দেখো তোমার বিভিন্ন খনিজ পদার্থ, ঠিক আছে, দেখো বিভিন্ন যে খনিজ পদার্থগুলো আছে, তো খনিজ পদার্থগুলো যখন কিছু কিছু শক্ত কণায় পরিণত হয়, ঠিক আছে, খনিজ পদার্থগুলো যখন শক্ত কণায় পরিণত হয়, এই শক্ত কণাগুলো একত্রিত হয়ে, ঠিক আছে, একত্রিত হয়ে যে পদার্থ গঠন করে সেটাকে আমরা শিলা বলি, ঠিক আছে। তার মানে খনিজ পদার্থ যে শক্ত কণা তৈরি করে, ওই শক্ত কণাগুলো একত্রিত হয়ে যে পদার্থটা তৈরি করে সেটাকে আমরা শিলা বলি। যেমন শিলা 3 প্রকার আছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা, আর একটা হলো রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে, ঠিক আছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে গলিত মিশ্রণ তৈরি হয় যেটাকে আমরা ম্যাগমা বলি। তোমাকে প্রশ্ন করতে পারে ম্যাগমা কাকে বলে? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে গলিত মিশ্রণ তৈরি হয় তাকে ম্যাগমা বলে। এই ম্যাগমা যখন ঠান্ডা হয়ে যায় তখন যে পদার্থটা তৈরি হয় সেটাই হলো মূলত আগ্নেয় শিলা। যে কঠিন পদার্থটা তৈরি হয় সেটাই হলো আগ্নেয় শিলা, যেমন গ্রানাইট। তাহলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে ম্যাগমা সৃষ্টি হয় ওইটা ঠান্ডা হয়ে কঠিন পদার্থ যখন পরিণত হবে সেটা হয়ে যাবে আগ্নেয় শিলা, ঠিক আছে। যেমন আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, আগ্নেয় শিলা একটা চিত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপর আমাদের হলো পাললিক শিলা। দেখো আমাদের আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের ফলে দেখবে আমাদের বৃষ্টি, ঝড়, বাতাস, কুয়াশা, ঠিক আছে, এগুলোর ফলে দেখা যাবে যে আমাদের এই যে তোমার কাদা মাটি, তারপরে তোমার বালি মাটি,
ঠিক আছে, এগুলো পানিতে ধোয়ার পরে, পানিতে ধুয়ে যখন যায়, ধৌত হয়ে যায়, তখন তারা পলি আকারে জমা হয়। পলি আকারে জমা হওয়ার পর বিভিন্ন স্তর তৈরি হয়। ওই স্তর থেকে মূলত তৈরি হয় পাললিক শিলা। পলি আকারে জমে ওইখান থেকে বিভিন্ন স্তরে সজ্জিত হয়, ওইখান থেকে মূলত পাললিক শিলা তৈরি হয়। যেমন বেলে পাথর, ঠিক আছে, আমরা এখানে মোটামুটি একটা পাললিক শিলা চিত্র দেখতে পাচ্ছি। ঠিক আছে, বেলে পাথর হলো এক ধরনের পাললিক শিলা। ঠিক আছে কিনা? এরপরে আমরা যদি বলি রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা কোনগুলা আমি বলি। দেখো, আগ্নেয় শিলা এবং পাললিক শিলা পরিবর্তিত হয়ে তাপ চাপে, আগ্নেয় শিলা ও পাললিক শিলা তাপ ও চাপে পরিবর্তিত হয়ে যে নতুন শিলা গঠন করে, ঠিক আছে, আগ্নেয় শিলা এবং কি তোমার পাললিক শিলা তাপ এবং চাপে, ঠিক আছে, তাপ এবং চাপে যে নতুন শিলা গঠন করে তাকে আমরা বলি রূপান্তরিত শিলা। যেমন কয়লা, যেমন কি তোমাদের বইতে আছে কয়লা, মেরা মুখ মে কয়লা ডালা থা, মেরা মুখ মে কয়লা ডালা থা। গ্রানাইট নিস, গ্রানাইট নিস, এরা হলো গ্রানাইট নিস, কয়লা, কয়লা, গ্রানাইট নিস, এরা হলো কি তোমার মূলত রূপান্তরিত শিলা। ঠিক আছে কিনা? তো শিলাটা একটু তোমরা বই থেকে পড়ে নিতে পারো, আমি তারপর একটু মুখে বলে দিয়েছি শিলা। ঠিক আছে, তো খনিজ পদার্থগুলার যে শক্ত কণা তৈরি হয়, ওই শক্ত কণা একত্রিত হয়ে তোমার এই শিলা গঠন করে। ঠিক আছে, শিলা। আমরা যেটা পড়বো আকরিক। ঠিক আছে, আকরিক কাকে বলে? আমরা তো খনিজ পড়ে আসছি, আকরিক কাকে বলে? দেখো, মূলত যে সকল খনিজ হতে, যে সকল খনিজ হতে লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করা হয় বা নিষ্কাশন করা যায় তাদেরকে আকরিক বলে। দেখো, যে সকল খনিজ হতে লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে আকরিক বলে। ঠিক আছে, তো এখানে আমরা বিভিন্ন পথের বিভিন্ন ধাতুর যে আকরিক গুলো, যেমন সোডিয়ামের সিলিচ, সল্টপিটার, সোডিয়াম নাইট্রেট, সোহাগা বা বোরাক্স। ঠিক আছে, সোহাগা বা বোরাক্স, এটার রাসায়নিক নাম যদি বলি, এটার নাম হলো মূলত ডেকাহাইড্রেট সোডিয়াম টেট্রাবোরেট বা সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। ঠিক আছে, Na2B4O7। এই যে আমি একটু যদি লিখি Na2B4O7, এটাকে বোরাক্স বা সহাগা বলে। ঠিক আছে, এখানে 10 অণু পানি যুক্ত থাকে। তারপর সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা রক সল্ট হিসেবে চিনি। ঠিক আছে, এগুলো হলো তোমার সোডিয়ামের খনিজ। তারপর ধরো আয়রন, আয়রন যদি চিন্তা করি, ম্যাগনেটাইট আছে, Fe3O4 ফেরোসিফেরিক অক্সাইড। তারপর ফেরিক অক্সাইড যেটা আছে, এটাকে আমরা রেড হেমাটাইট বলে থাকি। পানিযুক্ত ফেরিক অক্সাইড যেটা আছে সেটাকে আমরা লিমোনাইট বলে থাকি। সালফার থাকলে সেটাকে আয়রন পিরাইটস বলা হয়। তারপর কার্বনেট থাকলে ফেরাস কার্বনেট যেটা আছে FeCO3, এটাকে সিডারাইট বলা হয়। ঠিক আছে, এগুলো মোটামুটি আমাদের আয়রনের আকরিক। তারপর কপার যদি বলি, কপারের ক্ষেত্রে আছে একদম প্রথমে আছে কপার, কপার পাইরাইটস, কপার পাইরাইটস। ঠিক আছে, তারপর কিউপ্রাইট আছে, কপার অক্সাইড। ঠিক আছে, তারপর তোমার চ্যালকোসাইট, এগুলো সব কপারের গুরুত্বপূর্ণ আকরিক। ঠিক আছে, তো এরপরে দেখো জিঙ্কের ক্ষেত্রে যদি বলি, জিঙ্ক ব্ল্যান্ড আছে, জিঙ্ক সালফাইড, জিঙ্ক কার্বন যেটাকে আমরা ক্যালামাইন বলি, জিঙ্ক অক্সাইড যেটাকে বলা হয় জিনসাইট বা জিঙ্কাইট। এরপর লেডের ক্ষেত্রে গ্যালানা আছে, যেটাকে আমরা লেড সালফাইড বলে থাকি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বক্সাইট খুবই গুরুত্বপূর্ণ, পানিযুক্ত অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, তারপর অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আছে এটাকে কোরান্ডাম বলা হয়। তারপর 3 অণু পানি থাকলে সেটাকে বলা জিপসাইট। তার মানে অ্যালুমিনিয়ার সাথে 2 অণু পানি থাকলে সেটাকে বলা হয় বক্সাইট, আর 3 অণু পানি থাকলে সেটাকে বলা হয় জিপসাইট। ঠিক আছে, আর একটা আছে ক্রায়োলাইট, যেটা হলো সোডিয়াম হেক্সাফ্লোরোঅ্যালুমিনেট Na3AlF6, হেক্সাফ্লোরোঅ্যালুমিনেট Na3AlF6। এই, ঠিক আছে, তারপর মার্কারির ক্ষেত্রে আছে সিন্নাবার আছে, মার্কিউরাস সালফাইড, মার্কিউরাস সালফাইড। তারপর ক্যালসিয়ামের ক্ষেত্রে চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট। তো এগুলো মোটামুটি আমাদের তোমার বিভিন্ন ধাতব পদার্থের আকরিক বা খনিজ। ঠিক আছে কিনা? তো এটাই হলো আমাদের আকরিক। ওকে, এরপরে দেখি ধাতু নিষ্কাশনের বিভিন্ন ধাপ যদি চিন্তা করি। প্রথমত বলি ধাতু নিষ্কাশন কাকে বলে। দেখো, ধাতু নিষ্কাশন কাকে বলে তোমাকে প্রশ্ন করে,
ধাতু নিষ্কাশন কাকে বলে? ধাতু নিষ্কাশন কাকে বলে? আমরা বলতে পারি আকরিক হতে যে উপায়ে ধাতু নিষ্কাশন করা হয়, ঠিক আছে, আকরিক হতে যে উপায়ে মুক্ত ধাতু পাওয়া যায়, এটা লিখতে পারে, মুক্ত ধাতু পাওয়া যায়, ঠিক আছে, তাকে ধাতু নিষ্কাশন বলে। তাহলে আকরিক হতে যে উপায়ে মুক্ত ধাতু পাওয়া যায় তাকে ধাতু নিষ্কাশন বলে, বা যে উপায়টাকে ধাতু নিষ্কাশন, আমরা এবার বলতে পারি আকরিক হতে যে পদ্ধতি ব্যবহার করে মুক্ত ধাতু পাওয়া যায় তাকে আমরা ধাতু নিষ্কাশন বলি। তো ধাতু নিষ্কাশনের বিভিন্ন ধাপ আছে, যদি আমরা ধাপগুলো একটু চিন্তা করি, আমি একদম প্রথম ধাপ যদি বলি, 1 নম্বর ধাপ যদি বলি, তাহলে সেটা হবে আকরিক বিচূর্ণ। এটা হবে আকরিক বিচূর্ণ, ঠিক আছে কিনা? আকরিক বিচূর্ণন প্রথম ধাপটা হলো আকরিক বিচূর্ণন। এই ক্ষেত্রে আমরা দুই রকমের যন্ত্র ব্যবহার করি। একটার নাম হলো যৌগ ক্রাশার, একটা হলো যৌগ ক্রাশার, আর একটা হলো তোমার বল ক্রাশার, ঠিক আছে? একটা যৌগ ক্রাশার, একটা হলো বল ক্রাশার। যৌগ ক্রাশার যেটা আছে, এটাতে আমরা ছোট ছোট টুকরায় পরিণত করি, আকরিক গুলোকে ছোট ছোট টুকরায় পরিণত করা হয়। আকরিককে আকরিককে ছোট 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 টুকরায় পরিণত করা হয়। তারপর আমরা যে বল ক্রাশার চিন্তা করি, বল ক্রাশারে মূলত পাউডারে পরিণত করা হয়, পাউডারে। জো ক্রাশার এক প্রকার ইট ভাঙার যন্ত্র আর কি, ঠিক আছে? বল ক্রাশার যেটা আছে ওটাতে পাউডারে পরিণত করা হয়। তো এটা হলো আকরিক বিচূর্ণন। আকরিক বিচূর্ণন আমরা দুই রকমের যন্ত্র ব্যবহার করি, জো ক্রাশার, বল ক্রাশার। এরপরে আমরা যদি বলি 2 নম্বরে, সেটা হলো আকরিক ঘনীকরণ। আকরিক ঘনীকরণ, আকরিক ঘনীকরণ। দেখো, আকরিক ঘনীকরণের ক্ষেত্রে সাধারণত আমরা, আকরিক ঘনীকরণটা কি সেটা একটু বলি। সাধারণত যে পদ্ধতিতে আকরিক হতে অপদ্রব্য বা বিভিন্ন খনিজ মল অপসারণ করা হয়, বিভিন্ন অপদ্রব্য এবং খনিজ মল অপসারণ করা হয়, সেই পদ্ধতিটাকে আমরা বলি আকরিক ঘনীকরণ। কারণ আকরিকের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে, ঠিক আছে? ওই পদার্থগুলোকে আমরা অপদ্রব্য বা খনিজ মল বলি। তাহলে এই খনিজ মল বা অপদ্রব্যগুলো দূর করার জন্য, অপসারণ করার জন্য আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করি, সেটা হলো আকরিক ঘনীকরণ পদ্ধতি। এগুলোর বেশ কিছু কয়েকটা পদ্ধতি আছে যদি আমি বলি, যেমন এখানে কি কি পদ্ধতি আছে একটু আমি লিখে দিচ্ছি এখানে, আকরিক ঘনীকরণের পদ্ধতিগুলো একটু লিখে দিই। একটা হলো হাইড্রোলাইটিক পদ্ধতি বা ভূ আলোড়ন, হাইড্রোলাইটিক পদ্ধতি, হাইড্রোলাইটিক পদ্ধতি, ঠিক আছে? তারপরে তোমার 2 নম্বরে যেটা আছে সেটা হলো তোমার তেল ফেনা ভাসমান পদ্ধতি। তেল ফেনা ভাসমান পদ্ধতি আগে লিখে দিচ্ছি, তারপর আমি বুঝাচ্ছি। তেল ফেনা ভাসমান পদ্ধতি। তারপর আমি 3 নম্বর যদি বলি, চৌম্বকীয় পৃথকীকরণ। চৌম্বকীয় পৃথকীকরণ, চৌম্বকীয় পৃথকীকরণ, ঠিক আছে? এরপর সর্বশেষ যেটা আছে সেটা হলো রাসায়নিক পদ্ধতি। এই রাসায়নিক পদ্ধতি, দেখো হাইড্রোলাইটিক পদ্ধতিটা কিরকম আমি বলি। সাধারণত এই হাইড্রোলাইটিক পদ্ধতিটা ব্যবহার করা হয়
অক্সাইড যৌগসমূহ ক্ষেত্রে, ঠিক আছে, অক্সাইড যৌগসমূহ যেগুলো এদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অক্সাইড যৌগসমূহ এদের ক্ষেত্রে হাইড্রোলাইটিক পদ্ধতিটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা কিরকম? এটা মূলত একটা তোমার, যদি আমি একটু তোমাদের প্র্যাকটিক্যালি অর্থাৎ একটু যদি 3D ভিজুয়ালাইজেশনে যদি দেখাতে চাই, খাস কাটা আমরা একটা সিঁড়ির মধ্যে দেখতে পাচ্ছি। তো এই খাস কাটা সিঁড়ির মধ্যে যখন পানি চালনা করা হয়, একটু খেয়াল করো, পানিগুলো যখন চালনা করা হয় এই খাদের মধ্যে ভারী পদার্থগুলা পড়ে যায় আর হালকা পদার্থগুলো পানি পানি ধুয়ে, ঠিক আছে, একটু যদি বলি, দেখো আমি আবার বলি, এখানে যখন আমরা খাস কাটা একটা সিঁড়ির মধ্যে যখন আমরা এই আকরিকগুলোকে ঢালার পর যখন পানি চালনা করি, তখন এই পানির মধ্য দিয়ে এই পানি কি করে, হালকা পদার্থ যেগুলো আছে এগুলোকে একদম ধৌত করে নিয়ে যায়। ঠিক আছে, আর যেগুলো ভারী পদার্থ মানে অক্সাইড যৌগসমূহ যেগুলোকে আমরা আকরিক বলতেছি, এগুলো একটু আকরিকগুলোতে একটু ভারী হয়। তো ওই ভারীগুলো কি হয়, এই ভারীগুলো তোমার এই যে তোমার খাস কাটা যেটা দেখতেছো এর মধ্যে পড়ে যায় আর হালকাগুলো পানির সাথে ধুয়ে চলে যায়। এটাই হলো মূলত হাইড্রোলাইটিক পদ্ধতি, যেটাকে আমরা ভূ আলোড়ন বলি। এটাকে অভিকর্ষ বল দ্বারা পৃথকীকরণও বলে, কারণ এখানে যেহেতু একটা অভিকর্ষ বলের প্রভাব কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, বোঝা গেছে? এই যে তোমার ভারীগুলো এখানে পড়ে আর হালকাগুলো কিন্তু পানিতে ধুয়ে চলে যাবে। ঠিক আছে, এটাই হলো হাইড্রোলাইটিক পদ্ধতি। বোঝা গেছে কিনা? এটাই হলো আমাদের হাইড্রোলাইটিক পদ্ধতি। ঠিক আছে, তাহলে বোঝা গেছে হাইড্রোলাইটিক পদ্ধতিটা, বোঝা গেছে কিনা? এগুলো অক্সাইড যৌগসমূহের ক্ষেত্রে করা হয়। অক্সাইড যৌগসমূহ ওইগুলো খাস কাটার মধ্যে পড়ে যায় আর হালকা পদার্থ যেগুলো আছে এগুলো তোমার পানি ধুয়ে নিয়ে চলে যায়। ঠিক আছে, আর তেল ফেনা ভাসমান পদ্ধতি এটা সাধারণত ব্যবহার করা হয় যে শুধুমাত্র সালফার যুক্ত আকরিকের ক্ষেত্রে। ঠিক আছে, সালফাইড যুক্ত, এই যে সালফাইড আকরিকের ক্ষেত্রে, সালফাইড সালফাইড আকরিকের ক্ষেত্রে সাধারণত এই তেল ফেনা ভাসমান পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়। এটা কেমন আমি তোমাকে বলি, আকরিক সহ, ঠিক আছে, আকরিক সহ একটা মিশ্রণে সেখানে পানি নেওয়া হয়, নেওয়ার পরে ওইখানে তেল আস্তে আস্তে যোগ করা হয়, যোগ করে যখন বায়ু প্রবাহ চালনা করা হয় তখন এই যে তোমার আকরিক যেটা আছে, সালফার যেটা আছে, সালফার যুক্ত আকরিক যেটা আছে ওইটা তেল দ্বারা সিক্ত হয়, মানে তেলে দ্রবীভূত হয়ে ফেনা আকারে উপরের দিকে ভেসে ওঠে। তখন এগুলোকে আমরা আলাদা করে ফেলি। ঠিক আছে কিনা? আর খনিজ মল যেগুলো আছে, অপদ্রব্যগুলো আছে, এগুলো নিচে পড়ে যায়। তাহলে আমি কি বললাম, আমরা যখন সালফার যুক্ত আকরিক যেটা আছে, সালফার যুক্ত আকরিককে যখন আমরা এই একটা পাত্রের মধ্যে নিয়ে এখানে পানি যোগ করব, পানি যোগ করার পরে যখন আমি এখানে তেল আস্তে আস্তে যোগ করব এবং বায়ু প্রবাহ যখন চালনা করব, তখন ওই তেল আকরিককে দ্রবীভূত করে, মানে আকরিকটা তেলে দ্রবীভূত হয়, দ্রবীভূত হওয়ার পর আস্তে আস্তে ফেনার মতো করে উপরের দিকে ভেসে ওঠে। ওই ফেনাগুলোকে আমরা পৃথক করে ওখান থেকে আমরা মোটামুটি আকরিকটাকে কি করি, কালেকশন করি। আর খনিজ মল যেগুলো আছে ওইগুলো তোমার নিচের দিকে পড়ে যায়। এটাই হলো তেল ও ফেনা ভাসমান পদ্ধতি। যেটা আছে চৌম্বকীয় পৃথকীকরণ। ঠিক আছে, চৌম্বকীয় পৃথকীকরণ, দেখো আকরিক যদি চৌম্বক পদার্থ হয়, ঠিক আছে, তাহলে মূলত এই চৌম্বকীয় পৃথকীকরণটা দরকার হয়। এটা মূলত কি হয়, একটা ঘূর্ণায়মান বেল্টের মধ্য দিয়ে যখন আমরা এই আকরিকগুলোকে চালনা করব, তখন এই আকরিকের মধ্যে যেটা চৌম্বক পদার্থ সেটা তোমার কাছের পাত্রে এসে পড়বে। এই তোমার বেলটা মূলত দুইটা চাকতির সাহায্যে করে। তো তোমাদেরকে একটু একটু যদি আমি দেখাই তাহলে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। এই যে, এই দেখো, এখানে আমরা দুইটা চাকতি দেখতে পাচ্ছি আর এখানে একটা বেল্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যখন এখান থেকে আকরিকগুলোকে ফেলে দিব চাকতি এই তোমার বেল্টের মধ্য দিয়ে, এই বেল্টটা যখন চলবে, ঠিক আছে, ঘুরবে, তখন এই যে তোমার আকরিকগুলা যখন এখান থেকে নামবে, দেখো এই আকরিকগুলোকে যখন আমি এখান থেকে ফেলবো, এই যে পাউডার ওর বা ওর বলতে কি আকরিক, এই যে যখন ফেলবো তখন এগুলো যখন এই যে বেল্টের মধ্য দিয়ে যখন যাবে, তখন যেগুলা একটু অচম্বকীয় সেগুলো দূরে পড়বে আর যেটা চৌম্বক পদার্থ সেগুলো কাছে পড়ে যাবে। ঠিক আছে, এটাই হলো মূলত চৌম্বকীয় পৃথকীকরণ। তার মানে আমি বেল্টের মধ্য দিয়ে, ঘূর্ণায়মান বেল্টের মধ্য দিয়ে যখন আকরিক ঢেলে দিব, তখন এই আকরিকের মধ্যে যেটা চৌম্বক পদার্থ সেগুলো মেটালিক যেটা আছে, তোমার ম্যাগনেটিক যেটা আছে, এটা কাছের পাত্রে এসে পড়বে আর যেটা নন ম্যাগনেটিক সেটা একটু দূরে গিয়ে পড়বে।
ঠিক আছে, এটা এভাবে আমরা কিন্তু চৌম্বক পদার্থগুলোকে পৃথকীকরণ করে থাকি। ঠিক আছে, এটাকে বলা হয় ম্যাগনেটিক সেপারেশন বা চৌম্বকীয় পৃথকীকরণ। ঠিক আছে কিনা, বোঝা গেছে? বোঝা গেছে চৌম্বকীয় পৃথকীকরণ। এরপরে যেটা আছে রাসায়নিক পদার্থ, তার চৌম্বকীয় পৃথকীকরণ কি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? চৌম্বক পদার্থ, যদি আমার আকরিকে চৌম্বক পদার্থ থাকে, ঠিক আছে, এই চৌম্বক পদার্থ থাকলে সেক্ষেত্রে আমরা চৌম্বকীয় পৃথকীকরণটা অ্যাপ্লাই করব। রাসায়নিক পদার্থ বলতে আমরা মূলত বুঝি, দেখো, যদি কোনো আকরিকের মধ্যে যদি খনিজ মল থাকে, তো এই আকরিক এবং খনিজ মলের মধ্যে যদি আকরিক বা খনিজ মলের মধ্যে যদি একজন যদি বিক্রিয়া করে আর একজন যদি বিক্রিয়া না করে, তখন আমরা সাধারণত যে পদ্ধতিটা ইউজ করি সেটা হলো রাসায়নিক পদ্ধতি। তার মানে আকরিক এবং খনিজ মলের মধ্যে যে একটা বিক্রিয়া করে আর একটা বিক্রিয়া না করে, সেক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা হলো রাসায়নিক পদ্ধতি। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে সাধারণত রাসায়নিক পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, আমরা একটু ছোট করে লিখে রাখতে পারি, এগুলো পরবর্তীতে আলোচনা হবে। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমরা রাসায়নিক পদ্ধতিটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তা আমি এখানে তোমার আকরিক ঘনীকরণের 4টা পদ্ধতি কথা বলছি। হাইড্রোলাইটিক পদ্ধতি, অক্সাইড যৌগসমূহ ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সালফাইড আকরিক যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে তেলফেনা বাসমান পদ্ধতি। চৌম্বক পদার্থ থাকলে সেটা চৌম্বকীয় পৃথকীকরণ। আর আকরিক খনিজ মলের মধ্যে একটা যদি বিক্রিয়া অংশগ্রহণ করে আর একটা যদি বিক্রিয়া না করে, সেক্ষেত্রে হবে রাসায়নিক পদ্ধতি। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, হাইড্রোলাইটিক পদ্ধতি আমরা দেখছি, একটা খাস কাটা সিঁড়ির মধ্যে যখন আমরা ওই অক্সাইড যৌগ মানে আকরিক গুলোকে যখন ঢেলে দিই, তখন যেগুলো ভারী সেগুলো খাঁজের মধ্যে পড়ে যায়, আর হালকা খনিজ মল যেগুলো আছে এগুলো পানির সাথে ধৌত হয়ে চলে যায়। আর তেলফেনা বাষ্পন পদ্ধতিতে আমরা দেখছি তোমার তেল ধারা তোমার সালফাইড আকরিকটা এই তেলে মিশ্রিত হয়ে তেলে দ্রবীভূত হয়ে ভেসে উঠে, মানে একটা ফেনার মতো সৃষ্টি করে, সেজন্য এটার নাম রাখছে তেলফেনা। ঠিক আছে, ভাসমান অবস্থায় থাকে বলে এটার নাম ভাসমান পদ্ধতি। আর খনিজ মলগুলো নিচে পড়ে যায়। ঠিক আছে, তো চৌম্বকীয় পৃথকীকরণ তোমাদেরকে তো দেখালাম কিভাবে একটা বেল্টের মধ্য দিয়ে, ঘূর্ণায়মান বেল্টের মধ্যে দিয়ে যখন আমরা আকরিকগুলোকে ঢেলে দিই, তখন আকরিকের মধ্যে যেগুলো চৌম্বক পদার্থ সেগুলো কাচের পাত্রে পড়ে যায়, আর যেগুলো অচৌম্বকীয় পদার্থ সেগুলো একটু দূরে পড়ে যায়। এভাবে আমরা চৌম্বকীয় পৃথকীকরণটা করি, যেটাকে ম্যাগনেটিক সেপারেশন বলে। আর একটা রাসায়নিক পদ্ধতি তোমাদেরকে বললামই এখন কিছুক্ষণ আগে। তাহলে এটা গেল আমাদের আকরিক ঘনীকরণ। এটার মূল কাজটা কি? এটার মূল কাজটা হলো খনিজ মল, এটার মূল কাজটা হলো কি বলো? এটার মূল কাজটা কি? খনিজ মল, খনিজ মল, ঠিক আছে, বা অপদ্রব্য, অপদ্রব্য আকরিক হতে অপসারণ করা, আকরিক হতে অপসারণ করা। এরপরে আমাদের 3 নম্বর যেটা ধাপ, 3 নম্বর যে ধাপটা, ঠিক আছে, 3 নম্বর যে ধাপটা, এই 3 নম্বর ধাপটা মূলত হলো অক্সাইডের রূপান্তর, অক্সাইডের রূপান্তর, অক্সাইডের রূপান্তর। দেখো, অক্সাইডে আমরা দুইভাবে রূপান্তর করতে পারি। অক্সাইডের রূপান্তর প্রক্রিয়া আবার দুইটা, কিন্তু অক্সাইডের রূপান্তর প্রক্রিয়া কিন্তু দুইটা। একটা যদি বলি, একটা হলো ভস্মীকরণ, একটা হলো ভস্মীকরণ, আর একটা যদি বলি আমি, আর একটা হলো তাপজারণ। ভস্মীকরণ যেটা দেখতেছো, ভস্মীকরণ যেটা দেখতেছো সেটা হলো বায়ুর অনুপস্থিতি, অক্সিজেনের অনুপস্থিতি। অনুপস্থিতিতে তাপ দেওয়া। মশাই ডিস্টার্ব করতেছে বিষয়, বেটা যা হাট, ছি ছি ছি, সেই অক্সিজেনের অনুপস্থিতিতে তাপ দেওয়া, আর এটা হলো অক্সিজেনের উপস্থিতিতে।
দেখো, অক্সিজেনের অনুপস্থিতি তাপ দেওয়াটা হলো বস্মীকরণ, অক্সিজেনের উপস্থিতিতে হলো তাপ দেওয়াটা হলো তাপজারণ। দেখো, তাপজারণটা মূলত সালফারযুক্ত আকরিকের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, এটা শুধুমাত্র সালফারযুক্ত আকরিকের ক্ষেত্রে, সালফারযুক্ত আকরিকের ক্ষেত্রে। যেমন আমি তোমাকে যদি বলি, যেমন জিঙ্কের দুইটা আকরিক আছে, একটা নাম হলো জিঙ্ক ব্লেন্ড আর একটা হলো জিঙ্ক কার্বনেট, যেটাকে ক্যালামাইন বলে থাকি। তো জিঙ্ক কার্বনেট যেটাকে ক্যালামাইন বলে থাকি, এটাকে আমরা কি করব, জাস্ট অক্সিজেনের অনুপস্থিতিতে তাপ দিব, তাপ দিলে এটা জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, ঠিক আছে। এভাবে এই পদ্ধতিটা হলো বস্মীকরণ পদ্ধতি। আর সালফারযুক্ত আকরিক যদি বলি জিঙ্ক ব্লেন্ড, ঠিক আছে, এটাকে যখন আমরা বায়ুর উপস্থিতিতে তাপ দিব, তখন এটা কি হবে, জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এভাবে কিন্তু আমরা অক্সাইডে রূপান্তর করে ফেলতে পারি, ঠিক আছে। 3 নম্বর স্টেপটা হলো অক্সাইডের রূপান্তর। তাহলে 1 নম্বর আকরিক বিচূর্ণন, 2 নম্বর আকরিক ঘনীকরণ, 3 নম্বর অক্সাইডের রূপান্তর। 4 নম্বর স্টেপ যদি আমি বলি, 4 নম্বর স্টেপ হলো আমাদের ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন, অক্সাইড হতে ধাতু নিষ্কাশন, এটার পদ্ধতি দুইটা, ঠিক আছে। 4 নম্বর যেটা আছে সেটা হলো অক্সাইড হতে তোমার মুক্ত ধাতুতে পরিণত করা বা মেইন ধাতু নিষ্কাশন পদ্ধতি যেটা, ঠিক আছে। এর মধ্যে আমাদের কি কি পদ্ধতি থাকতে পারে, একটা কার্বন বিজারণ থাকতে পারে, ঠিক আছে, কার্বন বিজারণ পদ্ধতি, ঠিক আছে। তারপরে তোমার তড়িৎ বিশ্লেষণ, তারপরে আছে তোমার স্ববিজারণ। এখন কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করব সেটা হলো কথা। ধাতুর সক্রিয়তা সিরিজ তো সবার জানা আছে আশা করি। ধাতুর সক্রিয়তা সিরিজটা একটু জানতে হবে। সিরিজটা কি দেখো, কে না কে মেক এলো, কে না কে মেক এলো, যেন ফিরে পাবো হাই, যেন ফিরে পাবো হাই, কবি হাজি আজি পিটাবে আমায়, কবি হাজি আজি পিটাবে আমায়, পিটাবে আমায়। একটু তোমাদেরকে বলি, কে না কে মেক এলো পর্যন্ত এরা হলো অধিক সক্রিয় ধাতু, এরা হলো অধিক সক্রিয় ধাতু, এদেরকে বলা হয় অধিক সক্রিয় ধাতু, ঠিক আছে। এদের ক্ষেত্রে হবে যে তড়িৎ বিশ্লেষণ, এদের ক্ষেত্রে হবে অনলি তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ, এদের ক্ষেত্রে হবে তড়িৎ বিশ্লেষণ। আর যদি বলি জিঙ্ক ফিরে পাবো, এরা হলো মধ্যম সক্রিয় ধাতু, ঠিক আছে, মধ্যম সক্রিয় ধাতু। ঠিক আছে, মূলত মধ্যম সক্রিয় ধাতুর ক্ষেত্রে হয় যে কার্বন বিজারণ, ঠিক আছে। মধ্যম সক্রিয় ধাতুর ক্ষেত্রে হয় কার্বন বিজারণ, অধিক সক্রিয় ধাতুর ক্ষেত্রে হয় তড়িৎ বিশ্লেষণ এবং কবি হাজি আজি, এটা হলো কম সক্রিয়, এরা হলো কম সক্রিয়, এরা হলো কম সক্রিয়। এদের ক্ষেত্রে হবে যে তোমার স্ববিজারণ, এদের ক্ষেত্রে হবে যে স্ববিজারণ পদ্ধতি, ঠিক আছে। মানে এদের ক্ষেত্রে এক্সট্রা ভাবে কোনো বিজারক যোগ করতে হবে না, ঠিক আছে। এটা হলো স্ববিজারণ, ঠিক আছে, নিজেরা নিজেদেরকে বিজারিত করবে। তো অধিক সক্রিয় ধাতুর ক্ষেত্রে হয় তড়িৎ বিশ্লেষণ, তারপর তোমার কম সক্রিয় ধাতুর ক্ষেত্রে হয় স্ববিজারণ, মধ্যম সক্রিয় ধাতুর ক্ষেত্রে হয় যে তোমার কার্বন বিজারণ, ঠিক আছে। তো আমাদের এখানে মূলত মূলত আমাদের এই যে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, আয়রন, ঠিক আছে, কপার, মার্কারি, এই সব ধাতু নিষ্কাশন গুলো আমাদের একটু জানতে হবে, ঠিক আছে কিনা। এরপর 5 নম্বর যেটা হলো সেটা হলো ধাতু বিশুদ্ধিকরণ, ঠিক আছে, ধাতু বিশুদ্ধিকরণ, ঠিক আছে কিনা। তো ধাতু বিশুদ্ধিকরণের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ইলেকট্রোলাইটিং পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে কিনা। তো এটাই গেল আমাদের মোটামুটি ধাতু নিষ্কাশনের বিভিন্ন ধাপ, আকরিক বিচূর্ণন, আকরিক ঘনীকরণ, অক্সাইডের রূপান্তর, তারপর অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন যেটা পদ্ধতি, কার্বন বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, স্ববিজারণ, ঠিক আছে। এখান থেকে মোটামুটি আমরা 97 থেকে 98% কিন্তু বিশুদ্ধ ধাতু পাবো। এটাকে তুমি যদি আরো বিশুদ্ধ করতেছো, 99% করতেছো, তাহলে তোমাকে ধাতু বিশুদ্ধিকরণ করতে হবে, ঠিক আছে কিনা, অর্থাৎ তোমাকে আবার তড়িৎ বিশ্লেষণ করতে হবে। এরপরে আমরা যদি দেখি অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনটা আমরা একটু দেখব। আমি প্রসেসটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে, প্রসেসগুলা, ধাপগুলা আমি বলে দিচ্ছি। দেখো, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন ধাপ 1, এগুলো লিখে ফেলো, আস্তে আস্তে লিখে ফেলো। ধাপ 1 এ আমরা কি করব, অ্যালুমিনিয়াম
দেখো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা মূলত বক্সাইট থেকে, বক্সাইট থেকে। তো বক্সাইটকে ঠিক আছে, বক্সাইটকে কি করতে হবে, গুঁড়া করতে হবে। বক্সাইটকে গুঁড়া করে বলতে পাউডার করে আর কি, বক্সাইটকে গুঁড়া করে বা পাউডার করে, ঠিক আছে, পাউডারে পরিণত করার পর, এই যে পরিণত করার পর করার পর করার পর সোডিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষারীয় দ্রবণ, বক্সাইটকে গুঁড়া করে বা পাউডারে পরিণত করার পর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় দ্রবণে যুক্ত করলে কি হবে, দ্রবণীয় দ্রবণীয় সোডিয়াম অ্যালুমিনেটে পরিণত হবে। এখানে আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করছি সেটা হলো রাসায়নিক পদ্ধতি। তার মানে বক্সাইটকে গুঁড়া করে বা পাউডারে পরিণত করার পর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় দ্রবণে যুক্ত করলে দ্রবণীয় সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এখানে বিক্রিয়াটা যদি আমি একটু দেখি, বক্সাইটের সংকেত কি, বক্সাইটের সংকেত হলো এটা Al2O3 2 অণু পানি। এটার সাথে যখন আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে তখন এখানে তৈরি হবে কি, সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট, এবং এখানে তৈরি হবে তোমার 3 অণু পানি, 3 অণু পানি। তো আমরা যদি এটাকে একটু এই সমতাবিধান করতে চাই, এখানে অ্যালুমিনিয়াম 2টা আছে, এখানে 2 দিয়ে দাও, সোডিয়াম 2টা হয়ে গেছে 2 দিয়ে দাও, আর অক্সিজেন হাইড্রোজেন মিলাতে পারলে হয়ে যাবে। একটু আমরা যদি অক্সিজেনটা মিলাই প্রথমে, তো অক্সিজেন এখানে 3টা আছে, এখানে 2টা আছে, তাহলে 3 আর 2 কত 5, 5 আর 2 কত 7, এখানে 2 দুগুণে 4 আছে, 7 3 7, ঠিক আছে। হাইড্রোজেন কয়টা আছে, এখানে 2 দুগুণে 4টা আছে, 4 আর 2 6টা আছে, এখানে 3 দুগুণে 6টা, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের প্রথম পদ্ধতি। তার মানে আমরা এই বক্সাইটকে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় দ্রবণে যখন আমি যুক্ত করব, করার পরে এটা সোডিয়াম অ্যালুমিনেট, দ্রবণীয় সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করবে 1 নম্বরে, ঠিক আছে। এরপরে 2 নম্বরে কি হবে, এই সোডিয়াম অ্যালুমিনেট যেটা আছে, খেয়াল করো, এই সোডিয়াম অ্যালুমিনেটের মধ্যে যখন আমি পানি যুক্ত করব, 2 অণু পানি যুক্ত করব, ঠিক আছে, যখন আমি এটার মধ্যে 2 অণু পানি যুক্ত করব তখনই তৈরি হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ বা অবক্ষেপ, এর অদক্ষেপ তৈরি হবে, ঠিক আছে। এবং এখানে আমরা যেটা পাবো সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা সমাধানগুলো করে নিও, আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। তাহলে দেখো, এখানে প্রথমত বক্সাইটকে যখন আমরা ক্ষারীয় দ্রবণে যুক্ত করব তখন দ্রবণীয় সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে। এর মধ্যে যখন আমি পানি যোগ করব তখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ তৈরি করবে বা অদ্রবণীয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এরপর 3 নম্বরে যখন আমরা এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা তাপ দিব, তবে তাপটা হতে হবে 1000 থেকে 1200, ঠিক আছে। তোমাদের বইতে 1100 লেখা আছে, 1000 থেকে তখন 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করব, ঠিক আছে। টেম্পারেচার যখন 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস হবে তখন এই যে তোমার অদক্ষিপ্ত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটা ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে তোমার বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করবে, এবং সাথে এখান থেকে তোমার 3 অণু পানি অপসারণ হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে পানি অপসারিত হয়ে তোমার বিশুদ্ধ অ্যালুমিনা উৎপন্ন হবে। এই বিশুদ্ধ অ্যালুমিনাকে তড়িৎ বিশ্লেষণ করলে তুমি পেয়ে যাবে তোমার অ্যালুমিনিয়াম ধাতু, ঠিক আছে। এখানে আমরা একটা তড়িৎ বিশ্লেষণ চার্ট দেখতে পাচ্ছি, যেখানে একটা পজিটিভ প্রান্ত, মূলত ব্যাটারির পজিটিভ প্রান্ত যেটা আছে সেটা তোমার যুক্ত হবে অ্যানোডের সাথে, আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত যেটা আছে সেটা যুক্ত হবে ক্যাথোডের সাথে, ঠিক আছে কিনা। তো অ্যানোডে যাবে অ্যানায়ন, ক্যাথোডে যাবে ক্যাটায়ন, মনে রাখবে অ্যানোডে যাবে কি অ্যানায়ন, ক্যাথোডে যাবে ক্যাটায়ন, ঠিক আছে। তো এখানে আমরা যদি, তাহলে এটা বোঝা গেছে। তাহলে আমি ধাপগুলো, 3টা ধাপ দেখো, সিম্পল। বক্সাইটকে গুঁড়া করে বা পাউডারে পরিণত করার পর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় দ্রবণে যুক্ত করলে দ্রবণীয় সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হবে। প্রাপ্ত সোডিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে, এখান থেকে তোমরা লিখে নিও, প্রাপ্ত সোডিয়াম অ্যালুমিনেটের সাথে পানি যুক্ত করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অদক্ষেপ তৈরি হবে। এই অদক্ষিপ্ত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে এবং পানি অপসারিত হবে, ঠিক আছে। এই অ্যালুমিনাকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা পেয়ে যাব বিশুদ্ধ
অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তো আমরা তড়িৎ বিশ্লেষণে এখানে দুইটা প্রক্রিয়া হবে, একটা হলো অ্যানোডে বিক্রিয়া আর একটা হলো ক্যাথোডে বিক্রিয়া। আমি দুইটা দেখাচ্ছি। একটা হবে অ্যানোডে বিক্রিয়া, ঠিক আছে, অ্যানোডে যাবে অ্যানায়ন, ঠিক আছে, অ্যানোডে যাবে অ্যানায়ন, মানে এখানে কে যাবে, অক্সিজেন যাবে। ঠিক আছে, অক্সিজেন কয়টা আছে একটু দেখি তো, তিনটা, তার মানে এখানে তিনটা অক্সিজেন যাবে, তাহলে 3O2 মাইনাস। তিনটা অক্সিজেনকে একজনে যদি দুইটা করে ত্যাগ করে তাহলে তিনজনে 6টা করে ত্যাগ করবে, তার মানে এখানে আমি তিনটা অক্সিজেন পরমাণু পাবো, সে 6টা ইলেকট্রন ত্যাগ করবে। এরকম তিনটা অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে কিন্তু তোমার 3 অণু অক্সিজেন গ্যাস তৈরি করবে। ঠিক আছে, তাহলে তিনটা অক্সিজেন যুক্ত হয়ে 3 অণু অক্সিজেন গ্যাস তৈরি করবে। তার মানে অ্যানোডে আমরা অক্সিজেন গ্যাসের বুদবুদ পাবো। অ্যানোডে আমরা এই যে অ্যানোড যেটা আছে, অ্যানোডে আমরা অক্সিজেন গ্যাসের বুদবুদ পাবো। এরপরে আমরা ক্যাথোডে বিক্রিয়া দেখি। ক্যাথোডে যাবে ক্যাটায়ন, ক্যাথোডে যাবে কি, ক্যাটায়ন, ক্যাথোড, ক্যাথোডে বিক্রিয়া। দেখো মনে রাখবে ক্যাথোডে হবে যে তোমার, অ্যানোডে হবে সবসময় জারণ বিক্রিয়া, অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হবে, জারণ মানে সারণ, ছেড়ে দিবে। অ্যানোডে জারণ হবে, ক্যাথোডে হবে বিজারণ। ঠিক আছে কিনা, এখানে কি হবে, এখানে মূলত অ্যালুমিনিয়াম দুইটা আছে। ঠিক আছে, তার মানে এই যে অক্সিজেনের ত্যাগকৃত 6টা ইলেকট্রন সে গ্রহণ করবে, গ্রহণ করে তোমার অ্যালুমিনিয়াম ধাতু হিসেবে ক্যাথোডে জমা হবে। ঠিক আছে, এখানে আমরা যে ক্যাথোড দেখতেছি, ঠিক আছে, এই যে ক্যাথোড যেটা দেখতেছি, এখানে তোমার অ্যালুমিনিয়ামের একটা আস্তরণ পড়ে যাবে। ঠিক আছে, এই যে এই নির্গমন পথ, এখান থেকে গলিত অ্যালুমিনিয়াম গুলো বের হবে, এখানে একটা নির্গমন পথ দেখা যাচ্ছে, এখান থেকে এই যে এখানে একটা আস্তরণ পড়বে, এখান থেকে অ্যালুমিনিয়াম গুলো, গলিত অ্যালুমিনিয়াম গুলো এখান থেকে বের হবে। ঠিক আছে, এটা গুলো আমাদের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি। ঠিক আছে, তবে এখানে একটা কথা বলি, এখানে আরেকটা কথা আছে, সেটা হলো এখানে যে আমরা অ্যালুমিনিয়ামটা পাবো, খেয়াল করো, এখানে যে অ্যালুমিনিয়ামটা পাবো এটার গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস। আমরা যে তোমার রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করে, এখানে তিনোটাই কিন্তু রাসায়নিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করার পরে, আমরা রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করার পর যে অ্যালুমিনিয়ামটা পাবো, ওই অ্যালুমিনিয়াম টেম্পারেচার থাকবে 2050 ডিগ্রি সেলসিয়াস। এই 2000 এত উচ্চ তাপমাত্রা কিন্তু দেওয়া সম্ভব না। এই কারণে আমরা এখানে যেটা যোগ করব Na3Al_F6, যেটাকে বলা ক্রায়োলাইট। ক্রায়োলাইট যখন যোগ করব তখন এটার টেম্পারেচার তোমার 900 থেকে 1000 এ নেমে আসবে, 900 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। তাহলে ক্রায়োলাইট কি করবে, এই অ্যালুমিনিয়ামের গলনাঙ্কটা কমাই ফেলবে। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম, তার মানে অ্যালুমিনিয়াম যখন আমি ক্রায়োলাইট সহযোগে অ্যালুমিনিয়ামকে যখন আমি তাপ দিব, 900 থেকে 1000 ডিগ্রি তাপমাত্রা প্রয়োগ করব, তখন এই অ্যালুমিনিয়াম তোমার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমাদের অ্যালুমিনিয়াম মুক্ত অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই অ্যালুমিনিয়ামটা অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে তড়িৎ বিশ্লেষণ আমাকে যেটা করতে হবে, ক্রায়োলাইট যোগ করে 900 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে, তাপমাত্রা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কারণ অ্যালুমিনিয়াম সিঙ্গেল যদি গলনাঙ্ক চিন্তা করি 2050, তুমি ক্রায়োলাইট যোগ করার সাথে সাথে গলনাঙ্ক 900 থেকে 1000 চলে আসবে। ঠিক আছে, তাহলে খুব সহজে কিন্তু আমরা ক্রায়োলাইট যোগ করে এই অ্যালুমিনিয়াম থেকে তোমার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে পারি। ঠিক আছে কিনা, তো এই কথাটা একটু মনে রাখবে, কারণ তোমাকে প্রশ্ন করতে পারে যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ক্রায়োলাইট যোগ করা হয় কেন। মূলত তোমার অ্যালুমিনিয়ার গলনাঙ্ক বেশি থাকার কারণে উচ্চ গলনাঙ্ক দেওয়া সম্ভব না, তাই এই উচ্চ গলনাঙ্ককে নিম্ন গলনাঙ্কে পরিণত করার জন্য মূলত ক্রায়োলাইটটা যোগ করা হয়। ঠিক আছে কিনা, তো এভাবে তোমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন প্রক্রিয়াগুলো, এখানে মেইন হলো তোমার বিক্রিয়াগুলো ঠিকঠাক ভাবে তোমাকে দেখাইতে হবে। এখানে কথাবার্তা থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বিক্রিয়াগুলো দেখাইতে হবে তোমাকে। ঠিক আছে কিনা, এটা হলো আমাদের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। এরপরে যে জিঙ্ক ধাতু নিষ্কাশন যদি বলি, আমি এখানে মুখে বলে দিচ্ছি, তোমাদের এখানে মোটামুটি একটা চিত্র দেখা যাচ্ছে, দেখো সিম্পল। জিঙ্ক ধাতুর নিষ্কাশন একদম সিম্পল। মূলত আমরা কি করব, জিঙ্কের আকরিক দুইটা হতে পারে, জিঙ্ক ব্ল্যান্ড যদি হয়, জিঙ্ক কার্বনেট যদি হয়। প্রথমত বলি জিঙ্ক ব্ল্যান্ড হলে আমরা দেখো, আমরা শুরুটা করব এখান থেকে, প্রথমের গুলো আমরা এমনি বলে দিব। তোমাকে একটু বলি, যে কোনো ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে তুমি একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। ধরো তুমি জিঙ্ক ধাতু নিষ্কাশন ঠিক আছে বর্ণনা করবে, তো তুমি এভাবে লিখতে পারো, জিঙ্কের আকরিককে প্রথমত, ঠিক আছে, প্রথমত যৌ ক্রাশারে ছোট ছোট টুকরায় পরিণত করার পর বল ক্রাশারে পাউডারে পরিণত করব। পরবর্তীতে আকরিক ঘনীকরণ পদ্ধতিতে অপদ্রব্য খনিজ মল
অপসারণ করার পর এরপর থেকে আমরা যেটা করব বস্মীকরণ বা তাপজারণ যে কোনো একটা হবে। যদি তোমার জিঙ্ক ব্ল্যান্ড হয়, সালফার যুক্ত হয়, তখন এটাকে করতে হবে তাপজারণ। তার মানে তখন তোমাকে লিখতে হবে কি তাপজারণ পদ্ধতিতে আমাকে অক্সাইডে রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে অক্সিজেনের সহযোগে তোমাকে তাপ দিতে হবে, তুমি পেয়ে যাবে কি জিঙ্ক অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। আর যদি তোমার এখানে ক্যালামাইন হয়ে থাকে, জিঙ্ক কার্বন হয়ে থাকে, তখন তুমি জাস্ট কি করবে অক্সিজেনের অনুপস্থিতিতে তাপ দিবে, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাবে। ঠিক আছে, তার মানে তোমাকে যদি বলে জিঙ্ক ব্ল্যান্ড থেকে জিঙ্ক ধাতু নিষ্কাশন করো, তাহলে তুমি কি করবে জিঙ্ক ব্ল্যান্ডকে তাপজারণ পদ্ধতিতে জিঙ্ক অক্সাইডে পরিণত করব। এক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতিতে জিঙ্ক ব্ল্যান্ডকে তাপ দিলে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই প্রাপ্ত জিঙ্ক অক্সাইড যেটা আছে, এই জিঙ্ক অক্সাইডকে আমরা রিটোর্টে নিব। এটা হলো রিটোর্ট, যেটাকে বক যন্ত্র বলা হয়। ঠিক আছে, এটা হলো অগ্নিসহ মাটির তৈরি। এই রিটোর্টটা হলো অগ্নিসহ মাটির তৈরি। ঠিক আছে, রিটোর্টের সাথে দুইটা গ্রাহক নল থাকে। একটা হলো লোহার তৈরি গ্রাহক নল, দেখো একটা লোহার তৈরি গ্রাহক নল থাকে, দেখো একটা হলো লোহার তৈরি গ্রাহক নল। এটাকে বলা হয় প্রলং বা প্রবর্ধন, এটাকে প্রলং বলা হয়। ঠিক আছে, বা শীতক বলা হয়। এখানে জিঙ্ক বাষ্পগুলো সঞ্চিত হয়, এখানে জিঙ্ক বাষ্পগুলো সঞ্চিত হয়। ঠিক আছে, আর এই সঞ্চিত জিঙ্ক বাষ্পগুলো কনডেন্সারে চলে আসে। এটা হলো মাটির তৈরি, এটা হলো কনডেন্সার বা শীতক যেটাকে বলা হয়। তার মানে এখানে জিঙ্ক বাষ্পগুলো সঞ্চিত হয়, তারপর সঞ্চিত হওয়ার পরে মূলত কনডেন্সারে আসে, ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পর গলিত জিঙ্ক আস্তে 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 এখানে পড়ে, তারপর ঠান্ডা হয়ে এটা শক্ত হয়ে যায় আর কি। ঠিক আছে, এখানে আমরা মূলত কি করব, যখন তোমাকে জিঙ্ক ব্ল্যান্ড দিবে তখন তুমি তাপজারণ পদ্ধতিতে জিঙ্ক অক্সাইডে পরিণত করার পর প্রাপ্ত জিঙ্ক অক্সাইডকে তুমি রিটোর্টে নিয়ে গিয়ে কোক কয়লা মিশিয়ে 24 ঘন্টা তোমাকে তাপ দিতে হবে। এখানে প্রায় তোমাকে 24 ঘন্টা তাপ দিতে হবে। তার মানে জিঙ্ক অক্সাইডের সাথে যখন তুমি দেখো, জিঙ্ক অক্সাইডের সাথে যখন তুমি এই জিঙ্ক অক্সাইডের সাথে যখন তুমি কোক কয়লা মিশাবে, তখন তুমি পেয়ে যাবে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। এই তাহলে এটা হলো তোমার জিঙ্ক বাষ্প। এখান থেকে যেটা পাবে তুমি সেটা হলো জিঙ্ক বাষ্প। এটা কনডেন্সারে গিয়ে ঠান্ডা হবে, তারপর তরল থেকে আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। ঠিক আছে কিনা? আর জিঙ্ক বাষ্পগুলো কোথায় জমা হবে, মাটি তোমার লোহার তৈরি গ্রাহক নল যেটাকে প্রলং বা প্রবর্ধন বলা হয়, আর মাটির তৈরি গ্রাহক নল যেটাকে আমরা কনডেন্সার বলে থাকি, সেটাতে মূলত এই বাষ্পটা ঘনীভূত হয়ে আস্তে আস্তে তরল হবে। ঠিক আছে, তরল হয়ে আস্তে আস্তে এটা কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, যেটা আমরা কঠিন জিঙ্ক পাবো। এরপর আসো খুবই খুবই গুরুত্বপূর্ণ আয়রন ধাতু নিষ্কাশন, বাত্তাচলির বিক্রিয়াগুলা। ঠিক আছে, এগুলো একটু ভালো করে বুঝতে হবে। দেখো আয়রন আয়রন ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে দেখবে বাত্তাচলিতে আমরা বিক্রিয়া যখন ঘটাবো, একটু খেয়াল করে দেখো এখানে মোটামুটি তিনটা পার্ট আছে। তিনটা পার্ট আছে। একটা পার্টকে আমরা মূলত বলি তোমার চুল্লির নিম্নাংশ। চুল্লির নিম্নাংশ, ঠিক আছে, চুল্লির নিম্নাংশ। তারপর ধরো 2 নম্বর পার্ট যদি বলি চুল্লির মধ্যভাগ। মানে আমরা বাত্তাচলির বিক্রিয়াগুলোকে তিনটা ভাগে ভাগ করব, চুল্লির মধ্যভাগ, এবং 3 নম্বর যেটা আছে সেটাকে আমরা বলি স্টক কলাম। স্টক কলাম বা এটা হলো চুল্লির উপরের অংশ। তো চুল্লির মধ্যভাগকে আমরা বস কলাম হিসাবে চিনি। চুল্লির মধ্যভাগ যেটা এটা বস কলাম, আর চুল্লির নিম্নাংশ যেটা সেটা হলো তোমার হার্থ কলাম। সাধারণত আমাদের আয়রন ধাতু যখন আমরা নিষ্কাশন করব তখন এই বাত্তা চুল্লি আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বাত্তা চুল্লিতে আমার তিনটা অংশ আছে। একদম চুল্লির উপরের অংশ যেটা আছে, একদম উপরের অংশ যেটা আছে, একদম উপরের অংশ যেটা আছে, এটা হলো তোমার স্টক কলাম, স্টক কলাম। আর মাঝামাঝি যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলো বস কলাম। আর এই নিম্ন অংশ যেটা সেটা হলো তোমার হার্থ কলাম, হার্থ কলাম। তো এই তিনটা অংশে বিভিন্ন রকমের বিক্রিয়া হয়। ওই বিক্রিয়ার ভিত্তিতে আমরা এই তিনটা অংশে বিভক্ত করছি। স্টক কলমে এক ধরনের বিক্রিয়া হয়, বস কলমে এক ধরনের বিক্রিয়া হয়, এবং আমাদের হার্থ কলাম যেটা চুল্লির নিম্নাংশ ওখানে এক ধরনের বিক্রিয়া হয়।
তো এই বিক্রিয়াগুলো এখানে গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের বিক্রিয়াগুলো লিখে দিচ্ছি। প্রথমে আমরা যদি স্টক কলামে যদি যাই, স্টক কলাম, স্টক কলাম, দেখো স্টক কলামে মূলত কি হয় জানো, আমাদের যে আকরিক গুলো আছে, আমরা তো আকরিক থেকে মূলত অক্সাইডে তো রূপান্তর করবো। অক্সাইডে রূপান্তর করার পরে তো তোমার আসবে যে কার্বন বিজারণ পদ্ধতি বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তার মানে আমরা যখন এটাকে অক্সাইডে রূপান্তর করব, তো এই অক্সাইডে রূপান্তর করার পরে এখানে যে আমরা কোক, কয়লা, চুনা পাথর মিশিয়ে যখন এটাকে তাপ দিব, তপ্ত করব, ঠিক আছে, এখানে মোটামুটি 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা হয়। তো সাধারণত দেখা যাবে যে একদম চুল্লির নিম্নাংশ যেটা আছে ওখানে টেম্পারেচার প্রায় থাকে 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস। মানে একদম নিচের অংশ যেটা আছে, নিচের অংশ 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। একটু মাঝখানে গেলে থাকে যে 1000 ডিগ্রি সেলসিয়াস, মাঝখানে থাকে 1000 ডিগ্রি। আর একদম উপরের অংশ যেটাকে আমরা স্টক কলাম বলতেছি, সেখানে থাকে প্রায় 400 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইগুলো হলো মোটামুটি টেম্পারেচারের স্টেপগুলো। একদম নিচের অংশ থাকে 1300 থেকে 1400, মাঝখানে থাকে 1000, আর উপরের অংশ থাকে 400 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এখন এখানে কি হয়, মূলত হার্ড কলাম যেটা আছে ওখান থেকে কোক কয়লাগুলো পুড়ে যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে এই যে কার্বন মনোক্সাইড, কারণ কোক কয়লাগুলো পুড়ে কার্বন মনোক্সাইড তৈরি করে, এই কার্বন মনোক্সাইড যখন উপরের দিকে ওঠে তখন এই স্টক কলামে যে ফেরিক অক্সাইড আকরিক গুলো থাকে এটার সাথে বিক্রিয়া করে তোমার কি তৈরি করে, আয়রন ধাতু, ঠিক আছে, বা গলিত আয়রন, এবং যেটা তৈরি করে সেটা হলো কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ঠিক আছে, কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তো কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার জন্য কিন্তু এখানে নল আছে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড কিন্তু বের হওয়ার জন্য কিন্তু এখানে নল থাকে, ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড কিন্তু বের হয়ে যায়। ঠিক আছে কিনা? তো এখন আমি তোমাকে একটা কথা বলি, ঠিক আছে, সেটা হলো এখানে কয় মোল কার্বন মনোক্সাইড যুক্ত হবে, কয় মোল কার্বন মনোক্সাইড যুক্ত হবে? সিম্পল, দেখো অক্সিজেন কয়টা, 3টা, তাহলে এখানে 3 মোল কার্বন মনোক্সাইড যুক্ত হবে। ধর আমি এখানে FeO দিলাম, খেয়াল করো অক্সিজেন কয়টা, তাহলে একটা, তাহলে 1 মোল কার্বন মনোক্সাইড যুক্ত হবে। ঠিক আছে, তার মানে এখানে 3 মোল কার্বন মনোক্সাইড যুক্ত, তার মানে এখানে 3 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এখানে আয়রন 2টা আছে, এজন্য আয়রন এখানে 2 হবে। ঠিক আছে, এই ধরো আমি Fe3O4 নিলাম, ধরো, ঠিক আছে, এখানে ধরো কার্বন মনোক্সাইড আছে, তো এখানে আমাদের আয়রন 3টা, 3 আয়রন লিখলাম। ঠিক আছে, এখন দেখো এখানে অক্সিজেন কয়টা, 4টা, তাহলে এখানে 4 মোল কার্বন মনোক্সাইড যুক্ত হবে, এখানে 4 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তোমাদের একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো তোমার কোনো আকরিকের সাথে যদি কার্বন ডিরেক্ট যুক্ত হয় তাহলে হয় কার্বন মনোক্সাইড, আর কার্বন মনোক্সাইড যুক্ত হলে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। এটা একটু মনে রাখবো। কার্বন যুক্ত হলে ধরো আমি এখানে Fe2O3 সাথে ধরো কার্বন যুক্ত হয়েছে, তাহলে এখানে আয়রন হবে, এখানে অক্সিজেন কয়টা, 3টা, সেজন্য 3 মোল কার্বন মনোক্সাইড তৈরি হবে, এখানে 3টা কার্বন থাকবে। ঠিক আছে কিনা? কার্বন যুক্ত হলে কার্বন মনোক্সাইড পাবে, কার্বন মনোক্সাইড যুক্ত হলে কার্বন ডাইঅক্সাইড পাবে, এটা একটু মনে রাখবে। তাহলে এটা হলো আমাদের মোটামুটি স্টক কলামের বিক্রিয়া। এরপর আমরা যদি আসি মধ্যভাগ, চুল্লির মধ্যভাগ যেটা আছে, চুল্লির মধ্যভাগ যেটা আছে, ঠিক আছে, চুল্লির মধ্যভাগ যেটাকে আমরা বস কলাম বলে থাকি। ঠিক আছে, স্টক কলামের তাপমাত্রা থাকে 400 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই তাপমাত্রায় আকরিক সমূহ কোক কয়লা পুড়ে যে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, এই কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে গলিত আয়রন উৎপন্ন করে। ঠিক আছে, তো চুল্লির মধ্যভাগ যেটাকে আমরা বস কলাম বলি, এটাকে ধাতুমল গঠনের এলাকা বলা হয়, বস কলাম। এটাকে বলা হয় ধাতুমল গঠনের এলাকা, এটাকে বলা হয় ধাতুমল গঠনের এলাকা, ধাতুমল গঠনের এলাকা, এটাকে ধাতুমল গঠনের এলাকা বলা হয়। ঠিক আছে, এটা টেম্পারেচার থাকে 1000 ডিগ্রি সেলসিয়াস। আর এবার দেখো এখানে মূলত কি হয় জানো, এখানে আমরা বিগালক হিসেবে যেটা যুক্ত করি চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট। প্রথমত এই ক্যালসিয়াম কার্বনেট উত্তাপে ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই ক্যালসিয়াম অক্সাইড কি করে জানো, এখানে যে সিলিকা আছে যেটাকে আমরা সিলিকন ডাইঅক্সাইড বলি, এর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম সিলিকেট গঠন করে। এই ক্যালসিয়াম সিলিকেটটাকে আমরা বলছি মূলত ধাতু মল। ঠিক আছে, এই সাধারণত দেখবে বিগালকের সাথে যখন খনিজ পদার্থ যুক্ত হয়ে যেটা গঠন করে সেটা হলো ধাতুমল। তার মানে এখানে ক্যালসিয়াম কার্বনেট প্রথমে তাপে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড চুন আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। এই চুনটা তখন সিলিকার সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম সিলিকেট বা ধাতু মল গঠন করে।
ঠিক আছে, এটা হলো ধাতব। আর এখানে ক্যালসিয়াম কার্বনেট যেটা দেখতেছো এটা হলো বিগালক। ঠিক আছে, এটা হলো বিগালক, এটাকে বিগালক বলা হয়। এই এটা গেলো আমাদের চুল্লির মধ্যভাগের বিক্রিয়া। এবং সর্বশেষ যেটা হার্থ কলামের বিক্রিয়া, অনেকগুলো আছে হার্থ কলামের বিক্রিয়া। লাস্ট যেটা আছে সেটা হলো হার্থ কলামের বিক্রিয়া। হার্থ কলাম যেটা আমরা চুল্লির নিম্ন অংশ বলি। হার্থ কলামের টেম্পারেচার থাকে প্রায় 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে মূলত কি হয় দেখো, এখানে তোমার যে খনিজ পদার্থ, বিভিন্ন রকম খনিজ পদার্থগুলো আছে, এগুলো তোমার এই কার্বনের সাথে বিক্রিয়া করে, কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করে। ঠিক আছে, যেমন আমি কয়েকটা বলি, যেমন ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেট, যেমন ক্যালসিয়াম ফসফেট, এটা বিয়োজিত হয়ে প্রথমে দেখো ক্যালসিয়াম অক্সাইড আর ফসফরাস পেন্টঅক্সাইড উৎপন্ন করে। এই ফসফরাস পেন্টঅক্সাইড কি করে, কার্বনের সাথে যুক্ত হয়। দেখো কার্বনের সাথে যুক্ত হলে কার্বন মনোক্সাইড, এখানে দেখো অক্সিজেন কয়টা, দেখো অক্সিজেন 5টা, তাহলে 5 মোল কার্বন মনোক্সাইড তৈরি করবে। ফসফরাস 2টা আছে, তাহলে 2p হবে। আর এখানে যেহেতু 5টা কার্বন, এখানে কত হবে, 5 হবে। এই তারপর আমার আর কি কি থাকতে পারে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকতে পারে। এটার সাথে যখন আবার কার্বন যুক্ত হবে, সেম ভাবে দেখো ম্যাঙ্গানিজ, আমি এখানে ম্যাঙ্গানিজ পাবো, প্লাস অক্সিজেন 2টা, এখানে 2 মোল কার্বন মনোক্সাইড হবে, এখানে 2টা কার্বন আসবে। ঠিক আছে কিনা, বোঝা গেছে? আবার এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে, এটা এখানের মধ্যে কিছু ধাতুমল গঠন হবে, ক্যালসিয়াম সিলিকেট গঠন করবে। ঠিক আছে কিনা, এই তারপর এখানে আবার দেখা যায় সিলিকন ডাইঅক্সাইড কার্বনের সাথে বিক্রিয়া করে সিলিকন বালি প্লাস 2টা অক্সিজেন, তার মানে 2 মোল কার্বন মনোক্সাইড তৈরি করবে। এখানে মেইন সিস্টেমটা হলো কি জানো, অক্সিজেন যতটা হবে কার্বন মনোক্সাইড ঠিক ততটা তৈরি হবে, কার্বন ঠিক ততটা যুক্ত হবে। ঠিক আছে, তো এগুলো মোটামুটি আমাদের হার্থ কলামের বিক্রিয়া, অনেকগুলো বিক্রিয়া, এগুলো মূলত সব খনিজ মল, এগুলো সব খনিজ মল, এগুলো সব তোমার নিচে জমা হবে, ফসফরাস ম্যাঙ্গানিজ সিলিকন বালি টালি, এগুলো সবগুলা নিচের দিকে জমা হবে। আর এই কার্বন মনোক্সাইড যেগুলো দেখতেছো, এগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে স্টক কলামে গিয়ে আকরিকের সাথে বিক্রিয়া করে তোমার গলিত আয়রনটা উৎপন্ন করবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে একটু যদি দেখি, দেখো গলিত একদিকে দেখো গলিত আয়রন গুলো আস্তে আস্তে পড়তেছে এদিকে, আর একদিকে ধাতু মল যেগুলো আছে এগুলো তোমার বের হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে কিনা, এখানে আমরা এই দুইটা জিনিস দেখা যায়, গরম বায়ু যেগুলোতে আমরা প্রবেশ করাই, যে দুইটা নলের মধ্যে প্রবেশ করাই, এই নল দুইটাকে বলা হয় টুই, টুই বলা হয় টুই। তো টুইয়ের মধ্যে আমরা সাধারণত গরম বায়ুগুলো প্রবেশ করাই যাতে টেম্পারেচারটা বাড়ে। ঠিক আছে কিনা, আর এটাও সেম অগ্নিসহ কিন্তু ইটের তৈরি। ঠিক আছে, আমাদের অনেকটা ইসের মতো আর কি, আমাদের যেটা আমরা জিঙ্ক ধাতু নিষ্কাশনটা দেখছিলাম। ঠিক আছে, এটা যেটা হলো রিটোট, এখানে তোমার অগ্নিসহ মাটির তৈরি, এখানে তোমার কি করা হয়, কোক কয়লা মিশিয়ে 24 ঘন্টা তাপ দেওয়া হয়, এখানেও প্রায় তাপমাত্রা 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রায় কাছাকাছি। তাই এখানে মেইন টার্গেটটা হলো কার্বন বিজারণ পদ্ধতি। ঠিক আছে, তো আমি মোটামুটি আয়রন ধাতু নিষ্কাশনের যে বিক্রিয়াগুলা, তার মানে আয়রন ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে বাত্তা চুল্লিতে 3 রকমের বিক্রিয়া হয়, মানে 3টা ধাপে বিক্রিয়া সংঘটিত হয়। একটা হলো চুল্লির নিম্নাংশে, চুল্লির মধ্যভাগে স্টক কলাম বা চুল্লির উপরের অংশ। তো আমি তোমাদেরকে দেখালাম যে চুল্লির উপরের অংশ যেটা আছে, উপর অংশে কি কি বিক্রিয়া হইতে পারে, তারপর চুল্লির মধ্যভাগ যেটাকে আমরা বস কলাম বলি, সেখানে কি বিক্রিয়া হইতে পারে, ধাতুমল গঠনের এলাকা যেটাকে বলা হয়। হার্থ কলাম বা চুল্লির নিম্নাংশে 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন কোন বিক্রিয়াগুলো হতে পারে, সব বিক্রিয়ার মোটামুটি একটা লিস্ট কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিছি। কারণ দশম অধ্যায় মেইন হলো বিক্রিয়াটা, তোমাকে বিক্রিয়াটা ঠিকঠাক ভাবে লিখতে পারলে হয়েছে। ঠিক আছে কিনা, ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে তোমার বিক্রিয়াটা হলো মেইন, কথাটা তুমি তোমার মতো করে সাজিয়ে লিখতে পারবে। ঠিক আছে কিনা, বুঝে গেছে? তাহলে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। এবার আসলে লাস্ট স্টেজ এবার প্রস্তুতি, সালফ্রিক অ্যাসিড প্রস্তুতি, স্পর্শ পদ্ধতিতে সালফ্রিক অ্যাসিড প্রস্তুতি। দেখো এখানে মূলত আমরা কি করব, প্রথমে একটা চুল্লিতে সালফারের সাথে আমরা শুষ্ক বায়ু নিব, এটা বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে কিনা, তার মানে প্রথম চুল্লিতে শুষ্ক বায়ুর সাথে যখন সালফার বিক্রিয়া করবে তখন সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। এই সালফার ডাইঅক্সাইড গিয়ে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে প্রথম ধাপে সালফার শুষ্ক বায়ুর সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, এবার আবার এই সালফার ডাইঅক্সাইডের সাথে যখন অতিরিক্ত অক্সিজেন যুক্ত হবে, সেক্ষেত্রে আমাদের প্রভাবক হিসেবে থাকবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড থাকবে। ঠিক আছে কিনা, প্লাটিনাম থাকবে, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড থাকবে, এবং 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাকে অ্যাপ্লাই করতে হবে।
যেটাকে আমরা অত্যানুকূল তাপমাত্রা বলি। এই তাপমাত্রা আমি যেটা পাবো সেটা হলো সালফার ট্রাইঅক্সাইড। এখানে অবশ্যই এটা উভমুখী বিক্রিয়া হবে, ঠিক আছে, তোমাদের বইতে অবশ্য ডিরেকশন এভাবে দেওয়া হয়নি, আমি জাস্ট সালফার ট্রাইঅক্সাইড লিখে দিলাম আর কি, 2 মোল সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে কিনা, এখানে 2 দিয়ে দিলাম। তাহলে এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে তুমি যখন সরাসরি পানি যুক্ত করবে, খেয়াল করো, এটার সাথে যখন তুমি পানি যুক্ত করবে তখন সালফিউরিক অ্যাসিড তৈরি হবে ঠিকই, এটা ঠিকই তৈরি হবে, কিন্তু এখানে ঘন কুয়াশা সৃষ্টি হবে। হ্যাঁ, ঘন কুয়াশা সৃষ্টি হবে। ঘন কুয়াশা সৃষ্টি হলে তখন তুমি এটাকে সহজে ঘনীভূত করতে পারবে না। হুম, ঘনীভূত করতে পারবে না, এটা ঘন কুয়াশার মতো সৃষ্টি হবে, এই জন্য এটাকে ঘনীভূত করতে পারবে না। এই জন্য আমরা কি করব, এই সালফার ট্রাইঅক্সাইড যেটা আছে এটাকে 98% H2SO দ্বারা যদি শোষণ করি, কত পার্সেন্ট, 98%, 98% H2SO যখন শোষণ করব তখন আমাদের তৈরি হবে H2S2O7, যেটাকে আমরা ওলিয়াম বলি বা পাইরোসালফিউরিক অ্যাসিড বলি বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলি, এটার অনেক নাম, এটার অনেক নাম। এটাকে পাইরোসালফিউরিক অ্যাসিড বলা হয়, পাইরোসালফিউরিক অ্যাসিড বলা হয়, এটাকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলা হয়, এটার আরেকটা নাম হলো ওলিয়াম, অনেক নাম, ওলিয়াম, পাইরোসালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এই তার মানে দেখো, আমি যখন এস্টার প্রস্তুত করব তো প্রথমে একটা চুল্লিতে সালফারের সাথে শুষ্ক বায়ু যুক্ত করলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে, উৎপন্ন সালফার ডাইঅক্সাইড দ্বিতীয় চুল্লি যেটা আছে, দ্বিতীয় চুল্লিতে গিয়ে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করবে। উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডের সাথে সরাসরি পানি যুক্ত হলে ঘন কুয়াশার মতো সৃষ্টি হবে, H2SO উৎপন্ন হবে ঠিকই, তবে ঘন কুয়াশার মতো সৃষ্টি হবে, যে যাকে সহজে ঘনীভূত করা যাবে না, মানে একত্রিত করতে পারবো না, এই বাষ্পটাকে আমরা ঘনীভূত করতে পারবো না। এই জন্য আমরা কি করব, সালফার ট্রাইঅক্সাইডকে যখন আমরা 98% H2SO দ্বারা শোষণ করাবো তখন আমাদের এক ধরনের পদার্থ তৈরি হবে H2SO7 বা ওলিয়াম। এই ওলিয়ামের সাথে যখন আমি পানি যুক্ত করব, এই ওলিয়ামের সাথে যখন আমি পানি যুক্ত করব তখনই আমি পেয়ে যাব 2 মোল H2SO4। এটার সাথে যখন আমি পানি যুক্ত করব তখন আমি 2 মোল H2SO4 পেয়ে যাব, ঠিক আছে। এই এটা তুমি যত বেশি পানি যুক্ত করবে তখন এটা তত লঘু H2SO4 এ পরিণত হবে, কম পানি থাকলে সেটা হয়ে যাবে গাঢ় H2SO4। তো এটা গেল আমাদের মোটামুটি সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। তো এখানে একটা প্রশ্ন প্রায় আসে, সেটা হলো কোন পথটি সুবিধাজনক, এরকম একটা প্রশ্ন আসে। যেমন দেখো, এখানে আমরা দুইটা পথ দেখলাম, সালফার ট্রাইঅক্সাইড থেকে দুইটা পথ দেখলাম, একটা হলো সরাসরি পথে বি, আরটা এ থেকে সি হয়ে বি, ঠিক আছে। এখানে কোন পথটা সুবিধাজনক, এ থেকে সি হয়ে বিতে আসা সুবিধাজনক, কারণ তোমার টার্গেট হলো H2SO প্রস্তুতি, তুমি সরাসরি পানি যুক্ত করে সেটা করতে পারো, কিন্তু সরাসরি পানি যুক্ত করলে ঘন কুয়াশার মতো সৃষ্টি হবে, যাকে সহজে ঘনীভূত করা যাবে না। এই কারণে আমরা 98% H2SO দ্বারা এটাকে শোষণ করিয়ে যখন পানি যুক্ত করবো তখন আমরা কিন্তু সহজে সালফিউরিক অ্যাসিডটা পেয়ে যাব, ঠিক আছে কিনা। এটা গেল আমাদের স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, আমি ধাপগুলো সংক্ষেপে এখানে লিখে দিছি, ঠিক আছে। তো আমরা কিন্তু মোটামুটি আমাদের যে ধাতু নিষ্কাশন পদ্ধতি সবকিছু কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে। এখন তুমি না তোমাদের মতো করে বিক্রিয়ার যে কথাগুলো এগুলো তোমরা কিন্তু লিখে নিতে পারো, ঠিক আছে কিনা। এখানে তোমাকে মূলত বিক্রিয়ার কথাগুলো কি হবে, কে কার সাথে বিক্রিয়া করতেছে, কে কার সাথে বিক্রিয়া করতেছে, আর যে তোমাদের প্রথমে যে পদ্ধতিগুলো লিখে দিছে, আকরিক বিচূর্ণন, ঠিক আছে, যে ক্রাশার বল ক্রাশারের মাধ্যমে যে টুকরা টুকরা করা, পাউডারে পরিণত করা, ঘনীকরণের মাধ্যমে, তোমাকে এগুলো বর্ণনা করতে হবে না। তুমি যখন আকরিক ঘনীকরণের কথা আসবে তুমি যা সিম্পল বলে দিবে কি আকরিক ঘনীকরণ কিভাবে করব, আকরিক ঘনীকরণ মূল উদ্দেশ্যটা কি, সেটা হলো তোমার এই পদ্ধতিতে আমরা সাধারণত কি করি, খনিজ মল অপদ্রব্য অপসারণ করি, ঠিক আছে। তার মানে আমাকে আকরিক ঘনীকরণ মানে কি, খনিজ মল আর অপদ্রব্যগুলো অপসারণ করা। তার মানে তুমি জাস্ট এটা লিখে দিবে, আকরিক ঘনীকরণ পদ্ধতিতে খনিজ মল ও অপদ্রব্য অপসারণ করে, ঠিক আছে। অপসারণ করার পর আমরা কিসে যাবো, অক্সাইডের রূপান্তরে যাব। অক্সাইডের রূপান্তরে গিয়ে আমার দুইটা পদ্ধতি আসবে, বস্মীকরণ, তাপজারণ। তো তোমাদের বলে দিছি বস্মীকরণ হবে সালফার না থাকলে, তাপজারণ হবে সালফার থাকলে। বস্মীকরণ হলো অক্সিজেনের অনুপস্থিতি, তাপজারণ হলো অক্সিজেনের উপস্থিতি। এগুলো একটু মাথায় রেখে তোমরা অ্যাপ্লাই করবে। তারপর আসে কার্বন বিজারণ, কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, কার্বন বিজারণ হবে তোমার মধ্যম সক্রিয় ধাতুর ক্ষেত্রে। তারপর তড়িৎ বিশ্লেষণ হবে তোমার অধিক সক্রিয় ধাতুর ক্ষেত্রে। আরেকটা হলো স্ববিজারণ, ঠিক আছে। স্ববিজারণ জিনিসটা কি সেটা একটু বলি। যেমন আমাদের কপারের ক্ষেত্রে স্ববিজারণ, যেমন চালকোসাইড, ঠিক আছে, এটার সাথে যখন
অক্সিজেন বিক্রিয়া করে তখন কপার অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে কিনা। এই কপার অক্সাইড কি করে জানো, এটা আবার এই সেই কপার সালফেটের সাথে আবার বিক্রিয়া করে কপার প্লাস সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। এটাই হলো স্ববিজারণ পদ্ধতি। তার মানে এই যে তোমার এই আকরিকটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইডে পরিণত হয়, এই অক্সাইডে পরিণত হওয়ার পর এই অক্সাইডের সাথে আবার এই আকরিক বিক্রিয়া করে তোমার মুক্ত কপার ধাতুতে পরিণত হয় এবং সালফার ডাইঅক্সাইড প্রতি ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এখানে দেখো, এখানে আমি এক্সট্রা কিন্তু কোনো বিজারক যুক্ত করি নাই, ঠিক আছে, এক্সট্রা কোনো পদার্থ কিন্তু এখানে যুক্ত করি নাই, নিজে নিজে বিজারিত হয়েছে, এই জন্য এটার নাম হলো স্ববিজারণ পদ্ধতি, কোনো কিছু যুক্ত করতে হয় না। মূলত কপারের ক্ষেত্রে বা তোমার মার্কারির ক্ষেত্রে সাধারণত মার্কারি, কপার আর সিলভারের ক্ষেত্রে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়, স্ববিজারণ পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে কিনা। তো আমাদের মোটামুটি প্রায় শেষের দিকে, শেষে আমাদের কিছু সংকট ধাতু আছে। দেখো আমরা অনেকগুলো ধাতুকে মিশিয়ে যখন তাপ দিয়ে গলাবো, গলানোর পরে এটাকে যখন শক্ত করব তখন আমরা যে ধাতুটা পাবো সেটার নাম হলো সংকট ধাতু, ঠিক আছে। তো সংকট ধাতু এখানে আমরা দেখতেছি স্টিল আর একটা হলো স্টেনলেস স্টিল। দেখো স্টিল, স্টেনলেস স্টিল মানে হলো মরিচাবিহীন ইস্পাত, এটা হলো স্টিল মানে ইস্পাত, আর স্টেনলেস স্টিল বলতে আমরা মূলত বুঝি মরিচাবিহীন ইস্পাত। তো আমাদের স্টিলে সাধারণত আয়রনি লোহায় থাকে 99%, কার্বন থাকে 1%, কিন্তু আমরা যখন এসএস এ যাব, স্টেনলেস স্টিলে যাব, তখন আমাদের আয়রন থাকবে 74%, ক্রোমিয়াম থাকবে 18%, নিকেল থাকবে 8%, ঠিক আছে। তো এরপর পিতল বা ব্রাশ যদি বলি, কপার 65%, জিঙ্ক 35%, তারপর ব্রোঞ্জ বা কাঁসা, কপার 90%, টিন 10%, ডুরালুমিন যেটাকে আমরা সাধারণত অ্যালুমিনিয়ামের সংকট ধাতু বলা হয়, এখানে অ্যালুমিনিয়াম থেকে 95%, এটা উড়োজাহাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, উড়োজাহাজের যে বডিটা এটা কিন্তু ডুরালুমিন। কপার 4% থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ, আয়রন এগুলো থাকে 1%। তারপর জার্মান সিলভার যেটা আছে, কপার থাকে 30%, জিঙ্ক থাকে 35%, নিকেল থাকবে 35%। এবং স্বর্ণের ক্ষেত্রে দেখো, যদি গোল্ড 91.667% থাকে সেটা হবে 22 ক্যারেট, আর যদি 87.5% থাকে সেটা হবে 21 ক্যারেট, আর স্বর্ণ যদি 100% থাকে সেটা হবে 24 ক্যারেট, ঠিক আছে। তো এখানে কিন্তু ব্যবহারগুলো দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে ব্যবহার, তোমার সংকট ধাতুর যে উপাদানগুলো কত পার্সেন্ট, এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে, কিন্তু এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এই পার্সেন্টগুলো একটু তোমরা মনে রাখবে, ব্যবহারগুলো একটু মনে রাখবে, ঠিক আছে কিনা। তো এভাবে কিন্তু আমরা মোটামুটি দশম অধ্যায় কিন্তু আমি শেষ করে ফেলছি, আমি মোটামুটি প্রত্যেকটা জিনিস পড়েছি। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।